আসসালামু আলাইকুম। এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আর আলোচনার মূল বিষয় আমরা যেটা আজকে চুজ করেছি সেটা হলো পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। প্রি এবং পোস্ট বাজেট পরবর্তী অবস্থায় কিভাবে পুঁজিবাজার আমরা দেখছি, আমাদের আলোচকবৃন্দ সেই আলোচনা করবেন। আমরা আলোচনা করব দর্শক মণ্ডলী ইথিক্যাল স্ট্যান্ডার্ডস, যেটার খুব অভাব আমাদের, এবং এই ইথিক্যাল স্ট্যান্ডার্ডস নিয়ে আমরা কিছু আলোচনা করব। যে কোম্পানি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার সবাইয়ের একটা ইথিক্যাল স্ট্যান্ডার্ডস নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আর সর্বোপরি আলোচনা আমরা চেষ্টা করব একটা বেসিক জিনিস, যে জিনিসটা সকল বিনিয়োগকারীদের জানা দরকার, কি করা উচিত এবং কি কি কাগজ ডকুমেন্টস রাখা উচিত ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। দর্শক মণ্ডলী, আলোচনার জন্য আজকে আমরা নিমন্ত্রণ দিয়ে এনেছি আজকে যারা, তারা হলেন যে হাসান মাহমুদ বিপ্লব, আইনজীবী ও পুঁজিবাজার বিশ্লেষক। ওনাকে দর্শক মণ্ডলী শুনতে চান আপনারা, খুব গভীর মনে শোনেন। তার সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম দিল্লাল, প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, একজন নেতা, খুব পপুলার একজন ইকোনমিক রিপোর্টার্স ফোরামে একজন নেতা। ওনার সাথে উনি খুব ভালো বলেন এবং উনি কোনো রকমের কিছু রাগঢাক না করে বলেন। ওনার সাথে আমরা আজকে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আমি শুরুতেই চলে যাচ্ছি একই প্রশ্ন দুইজনের কাছে। বিপ্লব ভাই, প্রথমে আপনার কাছে বলি, সেটা হলো যে পুঁজিবাজার এখন ইলেকশন পূর্ববর্তী অবস্থার মধ্যে আছে। সকল ইকোনমিক যা আছে আমাদের কাজগুলো, সেগুলো এখন একটা প্রি ইলেকশন মোডে আছে, এবং তারপরে একটা পোস্ট ইলেকশন যেটা পরবর্তী পর্যায়ে আমরা পাব। তো সেইটা আপনি যদি বিশ্লেষণ করেন যে এই মুহূর্তে পুঁজিবাজারের কি অবস্থা, কি করণীয়, এবং পরবর্তী সময় আমরা কি রকম দেখছি ইলেকশনের পরবর্তী পর্যায়ে। আপনি জানেন যে আমাদের যে একাদশ জাতীয় সংসদ ডেট ঠিক হয়েছে 30শে ডিসেম্বর। তো এটি নিয়ে কিছুটা শঙ্কা ছিল পার্টিসিপেটরি হবে কিনা। সেই শঙ্কাটা আপাতত দূর হয়েছে। এটি আরও দূর হয়ে যাবে আপনার মনোনয়নপত্র যেদিন আপনার ফাইনালাইজ প্রত্যাহারের শেষ দিনে এটা আপনার হয়ে যাবে। আপনি এর মধ্যেই কিন্তু মার্কেটে একটা বেসিক পরিবর্তন দেখা যাচ্ছিল যে এই অনিশ্চয়তা যতদিন ছিল, সংলাপ যতদিন হয়নি, ততদিন মার্কেট কিন্তু প্রতিদিনই পড়ছিল। কোনো দিন 50 পয়েন্ট, কোনো দিন 15 পয়েন্ট। কিন্তু এখন কিন্তু মার্কেটে দুটো জিনিসের একটু উন্নতি হয়েছে, একটি টার্ন ওভার, আরেকটা হচ্ছে আপনার মার্কেটে স্টেবল আছে। ধরেন 4 পয়েন্ট, 5 পয়েন্ট বা 15-20 পয়েন্টের মধ্যে মার্কেটটা ধরে আছে। তার মানে এখানে সাইলেন্ট বিনিয়োগকারী যারা পরবর্তীতে ইলেকশনের পরবর্তীতে গেইন পেতে পারে, সে এখন আমি আপনাকে বলবো যে আমাদের রুলসে তো আসলে সব কিছু ওপেন, এখনও বাংলাদেশে এইটি ওপেনলি বলার সুযোগ নেই, কিন্তু সেক্টর ওয়াইজ আমি বলতে পারি। এটি সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কেউ যদি ইন্ডিয়ার মোদিজি আসার আগে মার্কেট কি অবস্থা ছিল, হ্যাঁ, মোদি সরকার আসার আগে এবং তারপরে, এবং আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আসার আগে কি অবস্থা ছিল, পরবর্তীতে দুটাই কিন্তু স্টক এক্সচেঞ্জ রেকর্ড করেছে। তখন কোন কোন সেক্টর আগে অবমূল্যায়িত ছিল বিফোর ইলেকশন এবং পোস্ট ইলেকশন কোন কোন সেক্টর, এটা তো আমরা বলতেই পারি, কারণ এটা অন্য দেশের উদাহরণ। বিনিয়োগকারীদের কিন্তু একটু কষ্ট করতে হবে। আমি শুনে বুঝের থেকে নিজের, ওয়ারেন বাফেট সবসময় একটা কথা বলতো যে আপনি সিম্পল বিজনেসকে বাই করেন, আর স্টক বাই করার থেকে চিন্তা করতে হবে যে আমি যদি এই যে স্টকটি কিনছি সেম বিজনেস আমি করতাম কিনা। যদি আপনার উত্তর হয় যে এই বিজনেস আমি করতাম না, তার প্রফিট অ্যাকাউন্ট সব কিছু দেখে, তার ম্যানেজমেন্ট দেখে, তাহলে ওটা আপনার এইসব লোকের সাথে আমার ব্যবসায় আবদ্ধ হতাম। এই একটা সিম্পল জিনিসই যদি আমাদের বিনিয়োগকারীরা ধরে রাখেন। আরেকটা বড় জিনিস হচ্ছে যখন মার্কেট এরকম দোদুল্যমান থাকে, তখন ক্ষুদ্র পেড আপের শেয়ারগুলি প্রচণ্ড পরিমাণে বাড়ে। তো এটির কিন্তু আপনারা বহুদিন ধরে দাবি করে আসছিলেন স্মল ক্যাপের একটি করার জন্য। তো এটি এখন মোটামুটি যেটা শোনা যাচ্ছে যে এটি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে যেটা আশা করি, আমাদের ইকোনমি যেহেতু আপনার সামনের প্রজেকশন ভালো, এবং যদি একটি শক্তিশালী গণতন্ত্রের দিকে আগাই, তাহলে কিন্তু আমরা একটা ভালো মার্কেট পাবো। এখন ভালো মার্কেট পেতে হলে আমাদের দেখতে হবে অবমূল্যায়িত শেয়ার। এটা আপনি পোস্ট ইলেকশন কথা পোস্ট ইলেকশন কিন্তু কিনতে হবে তো এখন। আপনি পোস্ট ইলেকশন জেনে
পজিশন এখন নিতে হবে। পজিশনটা নেওয়ার জন্য সবচেয়ে সহজ হচ্ছে যেগুলি ডিভিডেন্ড ইল্ড ভালো, শুধু ডিভিডেন্ড ইল্ড দেখলে ভালো না, গ্রোথ আছে, গ্রোথ কোম্পানি, ইল্ড ভালো, এই ধরনের কোম্পানিতে যারা বিনিয়োগ করবে তারা দেখবেন যে একটা মানে আপনি যদি ধরেন আমরা 19-20 টার্গেট করে কেউ হয়তো কিনবেন 19-এর 6 মাসের জন্য, কেউ 12 মাসের জন্য, বা কেউ 2-3 বছরের জন্য, বাট কেনা কিন্তু শুরু হয়ে গেছে। এটির একটি বড় কারণ হচ্ছে যদি আপনি দেখেন ডিএসসিতে মাঝে মাঝে হঠাৎ দেখবেন যে 700-800 কোটি ট্রেড হয়, আবার পরের দিন একটু কমে যায়। মানে তারাও যারা কিনছেন বড় বিনিয়োগকারীরা তারা তো বুঝতে দিতে চাবেন না, কিন্তু বাজারে যেগুলি ধরেন চমকপ্রদ শেয়ার দেখা যাচ্ছে এগুলির থেকে একটু মানে আপনার নিরাপত্তা আপনারই পুঁজির, এইটুকুই বলবো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্কেট এইটুকু স্টেবল যে করতে পেরেছে, এখানে আপনাদের সব স্টেক হোল্ডারদের অবদান আছে। যে আইসিবিকে যে 2000 কোটি টাকার বন্ডের যে একটা পারমিশন দেওয়া হয়েছে, তারপর আবার এই যে আপনারা টাকা পেয়েছেন ব্রোকাররা চাইনিজ থেকে এবং একটা নির্দিষ্ট ট্যাক্সে সেটি বিনিয়োগ করার, এটির জন্য কিছুটা। কিন্তু যে প্রবলেমটা হয়েছে ফরেন বিনিয়োগ কিন্তু এখনো নেগেটিভ, মানে বিনিয়োগে নেট ব্যালেন্স মাইনাস। এটি ফরেনাররা সবসময় করে। ফরেনারদের কথা হচ্ছে আমি 10-20% বাড়ায় কিনবো, বাট ওরা তো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে, মানে ইলেকশনটা হয়ে যাওয়ার পর দেখবেন যে এটিও পজিটিভ দিকে আসবে। কিন্তু বিপ্লব ভাই, আপনি যেহেতু ফরেনারদের কথা বললেন, আমি যদি প্রশ্নটা এইভাবে পোজ করি যে ফরেনাররা দুইটা কারণে একটু সরে আছেন, সেটা হলো যে আপনার ইলেকশন সামনে, ওইটা একটু দেখতে চান কি হয়, আর দ্বিতীয়ত ওনারা ডলারের যে অস্থিরতা ছিল আছে বাজারে, সেইটাও একটা কারণ কি আছে কিনা। এখন একটা জিনিস হচ্ছে কি, আমাদের ফরেন বিনিয়োগকারীরা যত বড় বড় বিনিয়োগকারী যে কটা আছে তাদের সম্পর্কে আমার যে আছে, তারা লং হলে কিছু বিনিয়োগ করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, তাদের অনেক অধিকাংশ শেয়ারই 300 থেকে 500%, 600%ও গেন আছে। কম গেনগুলিও কিন্তু 100% আছে 2-4টা ইস্যুতে। মানে টোটাল যদি $1 বিলিয়ন হয় তাহলে ধরেন তাদের কিন্তু এখনই $1 বিলিয়ন প্রফিট আছে। কিছু শেয়ারে তাদের লাভ হয়নি, যেমন ব্যাংকিং সেক্টর বলেন বা অয়েলে হয় না, কিন্তু পাওয়ারের কিছু সেক্টরে আবার লাভ হয়েছে। তো সেই ক্ষেত্রে ফরেনাররা ধরেন আমার বিনিয়োগে যদি ধরেন আমি একটি নির্দিষ্ট কোম্পানি যদি বলি, অলিম্পিক এবং বিএটিবিসিতে যে গেন হয়েছে, ডলার ডিভিয়েশন এই 5 বছরে কতটুকু হয়েছে, সর্বোচ্চ আপনি যদি আমি 10%ও ধরে নেই, কোথায় আপনি একটি কোম্পানিতে 500-700% গেন, বিনিময় 10%, এটা কিছু না। ফরেনাররা ওটার থেকে বড় অনিশ্চয়তায় থাকে যে ধরেন কোনো ক্রমে যদি এই অভিজ্ঞতাটা হয়েছে আপনার গতবারে ইলেকশনের পরে 3 মাস কিন্তু বেশ, মানে তখন হয় কি ইকোনমি বন্ধ থাকলে প্রত্যেকটা কোম্পানিতে এফেক্ট পড়ে। আর ফরেনারদের একটা বড় জিনিস, যেহেতু তারা লং হলে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী, তা তো চাবে যত কমে পাওয়া যায়, এটি একটি কারণ। আর ডলারের যদি আপনি ডিভ্যালুয়েশনের কথা বলেন, বাংলাদেশ থেকে অনেক বেশি কিন্তু ডিভ্যালুয়েশন ইন্ডিয়ায় হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রুপি ডিভ্যালুয়েশন, তা সত্ত্বেও কিন্তু তাদের মার্কেট 35,000 টাচ করেছিল, ফরেন ইনভেস্টমেন্ট প্রচুর হয়েছিল। তার মানে ফরেনাররা আসলে একটা জিনিসই দেখতে চায়, প্রফিট। ওরা তো এখানে আছে প্রফিট। তো এটি একটি রাজনৈতিক অস্থিরতা, এবং ডলারটা কিন্তু মোটামুটি এখন আবার স্টেবল হয়েছে। মাঝখানে বেশ ইনস্টেবল হলেও এখন মোটামুটি, মানে যেটা হয়েছিল আমাদের যে আমাদের খাদ্যদ্রব্য আমদানির কারণে গত বছর, তো এবছর খাদ্যদ্রব্য মোটামুটি যেটুক পত্রিকায় পাওয়া যায়, উনি আরও ভালো বলতে পারবেন, আমাদের স্টেপল ফুডটার কিন্তু এবার যে পরিমাণ প্রোডাকশন হয়েছে আমাদের আমদানি না করলেও চলবে। রাইট। আপনি লোকাল বিনিয়োগকারীদের জন্য কি বলতে চান এই মুহূর্তে প্রি ইলেকশন? এখন লোকাল বিনিয়োগকারীরা যদি দেখেন, এখন অনেক শেয়ার আছে যেগুলির ইল্ড ভেরি হাই, প্রাইস কম, ভালো কোম্পানি, এগুলি যদি কিনে রাখে তাহলে কিন্তু তারা একটা দেখা যাবে যে ইলেকশনের পরবর্তী 3 থেকে 6 মাসের মধ্যে একটা গ্রোথ পাবেন। এখন কোন সেক্টরগুলি কিনবেন এটি তাদেরকে খুঁজে বের করতে, কারণ আমাদের কোম্পানির সংখ্যা খুব কম। তাদেরকে আমি শুধু একটা জিনিস বলবো, এখন যেগুলি খুব বেশি আপনার করছে, যেমন ধরেন আমি আপনাকে একটা সেক্টর উদাহরণ দিতে পারি, টেক্সটাইল। এই বছর অধিকাংশ টেক্সটাইল কোনো কারণ ছাড়া 2-3 গুণ হয়ে গেছে, মানে না তার ইপিএস বেড়েছে, না ডিভিডেন্ড পে আউট বেড়েছে, কিন্তু তার প্রচণ্ড পরিমাণে দাম বেড়েছে। এর একটা বড় কারণ হচ্ছে এই বছর কিন্তু গার্মেন্টসের মালিকদের যেহেতু মূল সেক্টর থেকে কিছুটা প্রফিট সংকুচিত হয়েছিল, যেহেতু আপনার সুতার দামটা হাই ছিল, তো মার্কেট থেকে কিন্তু তারা এটাকে ইকুয়ালাইজ করে নিয়েছেন। আমাদের ওই দিকেও খেয়াল রাখতে হবে যে বিনা কারণে যদি কোনো শেয়ারের দাম বাড়ে
সেটাতে কিন্তু সতর্ক থাকতে হবে। জি রাইট, থ্যাংক ইউ দিলাল ভাই। একটু সময় নিলাম, ওনার কাছ থেকে বিস্তারিত শুনলাম। আপনার কাছে প্রশ্ন হলো যে যেহেতু দেশে একটা ইলেকশন হতে যাচ্ছে আগামী মাসে এবং সময় তো খুব বেশি নাই, এবং শুভকর হলো যে সকল পলিটিক্যাল পার্টিস কিন্তু পার্টিসিপেট করছে, যেটা ফরেনারদের কিংবা আমাদের সবারই একটা ছিল যে অল ইনক্লুসিভ একটা ইলেকশন হওয়া উচিত, এবং যেটা আমরা দেখতে যাচ্ছি আগামী মাসে। আপনার কি মনে হয় যে এইরকম একটা ইলেকশনের আগে পুঁজিবাজার থেকে কিভাবে রিয়্যাক্ট করা উচিত? আমার তো মনে হয় যে যেহেতু অল ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে, পুঁজিবাজার শুড রিয়্যাক্ট ভেরি পজিটিভলি, এবং তার পরবর্তী পর্যায়ে কি হবে আপনার কাছে জানতে চাই। আমি এক কথায় যদি বলি যে নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, আপনাদের চাইনিজ বিনিয়োগটা এসেছে, আইসিবি ইতিবাচক ভূমিকা এসেছে, সব কিছু মিলে আমরা একটা ভালো সময়ের মধ্যে আছি। আর সবচেয়ে বড় কথা একটা নতুন যেটা, সেটা হলো রাজনৈতিক সহিংসতা খুব বেশি আশঙ্কা দেখছি না। তার অর্থ হলো অর্থনীতির আগামী দিন ভালো যাবে। অর্থনীতির সব সূচকই প্রায় ভালো। আমরা জানেন আমাদের বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে, জাপানি বিনিয়োগকারীরা আসছে, বড় বড় কোম্পানিগুলো আসছে, সব কিছু দিক দিয়ে ভালো। হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। এই ভালোর দিকে আমি যদি একটু যোগ করি যে আমরা যদি আরও আগে থেকে এই ভালোটা একটু ধারণ করতে পারতাম, সেটা হলো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সবসময় আমরা বলে থাকি, আপনারা তাদের একটা অংশীদার, যে আমরা যদি এই সময়টাকে উপলক্ষ করে আরও পেছন থেকে একটু উদ্যোগ নিতে পারতাম। সেই উদ্যোগগুলো কী ছিল? যদি আমরা মনে করি যে বাজারে ইস্যু কয়টা আছে, এখন মানুষ কোথায় যাবে বিনিয়োগ করার জন্য, একটু কেনাকাটা হলে কোনগুলো বাড়বে? স্বল্প পুঁজির কোম্পানিগুলো বাড়তে থাকবে। স্বল্প পুঁজিগুলো বাড়তে থাকলে কী বিপদ হয় সেটা আমরা সবাই জানি। এখন সেই জায়গাটা যদি আপনাদের মনে থাকার কথা, যে গ্রামীণ ফোন যখন আসছিল, মানে একটা বড় হুমড়ি খেয়ে পড়েছিল মানুষ গ্রামীণ ফোনের দিকে। এই যে একটা বড় কোম্পানি আসা, মানুষের যাওয়ার একটা জায়গা থাকা, মানে কেনা আরও আসার একটা জায়গা থাকে, সেই জায়গাটা করে নেওয়া দরকার ছিল। আর আগে থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতে পারতো। এখনও যে করতে পারবো না, এখনও সময় আছে। আমি এসেই খুব মানে সাদামাটাভাবে আপনাদের সাথে কথা বলতেছিলাম যে এখন তো সরকারকে এমন পরামর্শ দেওয়া যেত যে নির্বাচনী ইশতেহার ও পুঁজিবাজার নিয়ে কিছু একটা থাকার কথা, মানে আসার কথা। আসার জায়গা নিয়ে কিছু না থাকলে আমরা শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরামর্শ দিয়ে কিছু হবে না, এই কারণে যে সে যাবে কোথায়, সে কিনবে কি। এখন আমরা যদি দেখি, একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হলো যে আমাদের যারা ইনভেস্টার আছেন, বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন, ওনাদের জন্য একটু ক্লিয়ার করি জিনিসটা। সেটা আপনি যে প্রসঙ্গ তুললেন, সেখানে আমি একটু বলি যে এই যে এরকম ইলেকশনের আগে একটা সিচুয়েশন হয়তো হতে পারে, এটা জেনে কিন্তু এসইসি কিছু পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপগুলো হলো, আমি একটু বলি, তাইলে আপনি হয়তো এটাকে আরো ভালো বলতে পারবেন। সেটা হলো যে 1 নম্বর, চাইনিজ টাকাটা যাতে বাজারে ঢুকে সেইটার একটা প্রক্রিয়া কিন্তু এসইসি করেছে, এবং দ্বিতীয়ত করেছে যে আইসিবি 2000 কোটি টাকার বন্ড কিন্তু ইমিডিয়েটলি ওনারা করে, এবং ফান্ড যাতে রেজ করতে পারে এবং 75% পুঁজিবাজারে আসতে হবে, সেই কাজটা কিন্তু ওনারা করেছেন। ওনারা কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করেন যে কথাটা বিপ্লব ভাইও বলছিলেন, যে কি সবগুলো টেলিকম কোম্পানি কিন্তু খুব প্রফিটে নাই বিধায় ওনারা হয়তো খুব বেশি ইচ্ছা প্রকাশ করতে পারছেন না এই মুহূর্তে আসার জন্য, বাট কাজ চলছে। কিন্তু আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে ওয়ালটনের মতো কোম্পানি কিন্তু পুঁজিবাজারে আসতেছে। আপনি লক্ষ্য করেন যে টেকনোলজি কোম্পানি কিন্তু এসইসি অলরেডি এডিএন টেলিকম এবং জেনেক্স ইনফোসিসকে অলরেডি বাজারে নিয়ে এসছে, এবং আরেকটা ডিজিকনের কথা বলছিলেন বিপ্লব ভাই, সেটাও কিন্তু লাইনে আছে। সো এই যে টেকনোলজি কোম্পানি শুধু টেক্সটাইল দিয়ে বাজারকে না দিয়ে এই এসইসি যে কাজগুলো করছে নীরবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এসইসি কে কিন্তু সেই জিনিসগুলোর জন্য ক্রেডিট দিতে হয় না। সেই সংখ্যাটা খুবই কম, সংখ্যাটা হাতে গোনা কয়েকটা। গত 5 বছর কারা কোম্পানি কোম্পানি আনার তো দায়িত্ব এসইসি নয়। আপনি এই কোম্পানিগুলো আনবে কারা? ইস্যু ম্যানেজাররা আনবে, স্টক এক্সচেঞ্জগুলো মার্কেটিং করবে। আজকে ওয়ালটনের কথা আমি বলতে পারি, দিলাল ভাই আপনাকে একটু ধরায় দেই যে আজকে ওয়ালটনের কথা আমি বলতে চাই। আপনি হয়তো আমরা অনেকেই জানি না যে ওয়ালটনের সাথে স্টক এক্সচেঞ্জের এমডি সহ কয়েকবার ওনারা সিটিং করেছেন,
এবং 3-4 যাত্রায় গত 2 বছর ধরে সিটিং করে করে কিন্তু এই পর্যায়ে এসছে। সো আমরা চাই, আপনিও যে কথাটা বলছেন সঠিকভাবেই বলেছেন, যে এই বাজারে ভালো কোম্পানি আসতে হবে এবং আমরা চেষ্টা করতে হবে যাতে ভালো কোম্পানি আসে। জি সরি দিলাল ভাই, আমি আপনার একটু সময় নিয়ে নিলাম। আপনি মনে করেন মানে সিকিউরিটি অ্যাক্সেস কমিশন উদ্যোগ নিয়েছে, আপনারা ডিএসসি সহযোগিতা করেছেন, সেই উদ্যোগগুলো যদি আরো বড় আকারে হয়, আরো যদি দ্রুত হয়, সেই ক্ষেত্রে আমি বলি বাজারে একটু দৃশ্যমান হবে। বাজারে দৃশ্যমান হবে কিরকম, আমি যেটা বলি যে গত 5 বছরে যে কোম্পানিগুলো এসেছে, অধিকাংশ কোম্পানি, বেশিরভাগ কোম্পানি আপনি দেখেন, বেশিরভাগ কোম্পানির দাম কিভাবে বেড়েছে, এখন কি অবস্থায় আছে। এই বিপদগুলো তো হতো না যদি ভালো কোম্পানি একটাও থাকতো। আমি সেই একই প্রশ্ন ওনাকে গত সপ্তাহে করেছিলাম, উনি আমাকে খুলে কিছু ইন্ডিয়ান কোম্পানির দাম দেখালেন যে 10 টাকার শেয়ার 10,000 টাকা, ইন্ডিয়ান কোম্পানি যেটা ট্রেড হচ্ছে, তারপরে 10 টাকার শেয়ার 7,000 রুপিস, এটা রুপিস, 2 রুপিরও আছে, 2 টাকার শেয়ার 5,000 রুপিস। তো ওদের তো বড় অর্থনীতি, ওরা সহ্য ধারণ করতে পারে, আমরা তো কিন্তু পারি না। আমরা এটা হয়, বাট এটা কন্ট্রোল কতদিন ধরে হবে? জি, সে 96 সাল থেকে দেখেন, আমরা 2010 সালে দেখেন, সেই কথাগুলো আপনারাই বলেছেন যে এই করা দরকার। ভালো শেয়ারের হোক, সেটা সমস্যা না, ভালো শেয়ারের হলে মানুষের আশা থাকবে, সে ডিভিডেন্ড দিয়ে দিয়ে ফেরত আসতে পারবে। আমরা কথা বলতেছিলাম ব্যাংকিং সেক্টরের কথা, ব্যাংক অনেক ভালো ভালো ব্যাংক আছে, পূবালী ব্যাংক বলেন, ইস্টার্ন ব্যাংক বলেন, মার্কেন্টাইল ব্যাংক বলেন, সেইগুলো হোক, উত্তরা ব্যাংক কোয়ালিটি ভালো, সক্ষমতা আছে এদের কোনো এক সময়। এখন জেড ক্যাটাগরি যে কোম্পানিগুলো যেগুলো করে, যেগুলো স্বল্প পুঁজির একেবারে খেলাধুলা হয়, সাধারণ বিনিয়োগ একবার হারালে সে এখান থেকে সরে আসতে হবে। বিনিয়োগকারীকেও বুঝতে হবে। সারাক্ষণ আমরা বলি যে এটা একটা, সবাই মুনাফা করতে আসবেন। আপনি শুরুতে বলেছিলেন নীতি নৈতিকতার কথা, আমরা আসছি ওই নীতি নৈতিকতার জায়গাটা যদি আমরা না থাকি, আমরা বেশিরভাগ মানুষে মানে সেইভাবে মুনাফা করার একটা প্রলোভন আমাদের মধ্যে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা যদি সেই জায়গাগুলো চর্চা না হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দৃশ্যমান যদি সেখানে কোনো রকম আঘাত না করে, যে একটা জরিমানা না করে, তাকে ব্যবস্থা না নেয় তাদের বিরুদ্ধে, তাহলে এই সমস্যাগুলো হতেই থাকবে। মানে আমি বলছি এই জায়গা থেকে বেরোবার জন্য কি করতে হবে, মানে মোটা দাগে যদি বলি যে একটা কেনার জায়গা থাকুক, কোম্পানির জায়গা থাকুক, স্বাস্থ্যের ব্যবস্থা থাকুক, জেড কোটাগরের প্রলোভন বন্ধের কিছু একটা ব্যবস্থা থাকুক, এই বিষয়গুলো হলে তাহলে আমরা ওই যে বারবার বিনিয়োগকারী যদি উপদেশ দিই যে না তুমি ধৈর্য ধরো, তুমি কোম্পানির শেয়ার দেখে কিনো, তোমাকে বুঝতে হবে কতটুকু মুনাফা পাবো তুমি, এই কথাটা সে কতদিন ধরে এই অপেক্ষা, তার কতদিন ধরে তার উপদেশ, মানে এই বিষয়গুলো আমাদেরও ঘুরে দেখানো দরকার। আমি যেটা বলেছিলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 25 বছর পূর্তি অনুষ্ঠান, প্রধানমন্ত্রী গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এরকম কোনো বড় প্যাকেজ ঘোষণা করতে পারতো। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু আসতেছেন। বিপ্লব ভাই বললেন যে শিগগির তারা সেরাটনে একটা প্রোগ্রাম করবেন। আমি বলছি এরকম কিছু একটা দায়িত্ব নিয়ে কিছু একটা করা। আপনি জানেন যে আমাদের ব্যাংক ঋণ সুদের হার, মানে আমানতের সুদের হার কমেছে 9, সেটা মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, যে বিনিয়োগকারীরা, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বলেন যে সুদের হার বেশি হতে পারে না। তো সে আমানতের সুদের হার যদি কমে যায়, তো আমানতের টাকাটা নিয়ে বিনিয়োগকারী কোথায় যাবেন? সে তো বিকল্প বিনিয়োগ খোঁজেন। এখন শেয়ার বাজারটা যদি স্থিতিশীল থাকে, সে সেখানে বিনিয়োগ করতে পারেন। এখন না হলে কি হবে? না হলে আমি জানি সে অধিক মুনাফার আশায় ওই যে মাল্টিপারপাস, মাল্টি ন্যাশনাল, যেটা মানে কি ডেস্টিনি, এই জাতীয় দিকে যাবেন, তখন তার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবেন সে। আমি বলছি একদিকে এখন যদি শেয়ার বাজারটা একটা স্থিতিশীল থাকে, সেখানে সে বিনিয়োগ করার একটা সুযোগ পেলেন, সে একটা ভালো মুনাফাও পেলেন, এদিকে ভালো কোম্পানি যদি থেকে থাকে তার একটা আশ্রয়স্থল থাকলো। আমি এখন একটা আলোচনা ওপেন করতে চাচ্ছি যেটা খুবই প্রয়োজন এবং আপনারাও শুনবেন জিনিসটা, সেটা হলো যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডস এমন একটা গভর্নেন্স ইস্যু যেটা দিল্লাল ভাই ব্রেকের সময় বলছিলেন যে এইটা ইম্পোর্ট করা যায় কিনা বাইরের থেকে, কোনো সৌদি আরবিয়ার থেকে, সেটা আমি দিল্লাল ভাইয়ের কাছে আসবো। প্রথমে আমি একটু বিপ্লব ভাই আপনার কাছে আসতে চাই যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডস যেটা টোটাল গভর্নেন্স সিস্টেমটা আমাদের মানে একদম ভেঙে গেছে বলা যেতে পারে। গভর্নেন্স কর্পোরেট ইসে বলেন এবং বিভিন্ন ইসে যদি আমরা দেখি তাহলে গভর্নেন্স সিস্টেম নেই, এবং এটার মূল বিষয়টা হলো আমাদের স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ডস অনেক পড়ে গেছে। আপনি কি মনে করেন ইথিক্যাল স্ট্যান্ডার্ডস? আমি একটা ওয়ারেন বাফের একটা খুব ভালো একটা কথা মনে পড়ে গেল যে মার্সিডিজ আর বিএমডাব্লিউতে চড়ে এসে অ্যাডভাইস নেয় বাসে যারা যাতায়াত করে, এই এখন বাসে যারা যাতায়াত করে এই অ্যাডভাইস যারা দেন, উনাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ডসই বা কেমন? আমি একটু আপনাকে বলি যে
মেইনলি আপনি যদি দেখেন এথিক্যাল স্ট্যান্ডার্ডে সারা পৃথিবীর মধ্যে যদি আমরা দেশ ধরি তাহলে ইউরোপের কিছু কিছু দেশের এথিক্যাল স্ট্যান্ডার্ডের সাথে আমেরিকাও কিন্তু এথিক্যাল স্ট্যান্ডার্ডের অনেক মানে প্রবলেম আছে, কিন্তু কিছু কোম্পানি সেখান থেকে মুক্ত। আমাদের দেশেও কিছু স্পন্সরকে, যেমন ধরেন আপনি যদি স্কয়ার গ্রুপকে বলি, রেনেটাকে বলি, কিছু স্পন্সর কিন্তু ফ্রম ইনসারশন টু টুডে তারা কিন্তু স্বচ্ছ ছিল। এখন এটির আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড লো হওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে আমরা বাজে কোম্পানিগুলিকে লিস্টেড করে কোম্পানি ধরেন বেচে দিয়ে চলে যেত, প্রথম থেকে বোনাস দিয়ে কিছু রুলস করেছে। যেমন ধরেন এখন আপনি 3 বছর যেমন নিজের শেয়ার বেচতে পারবেন না, তারপর প্লাস বোনাস দিলেও প্রথম 2 বছর কিন্তু বোনাসের উপর লকিং দিয়েছে। দেখবেন যে অনেক কোম্পানি এসেছিল যারা এসে এইভাবে আপনার নষ্ট করে ফেলেছে। আরেকটা বড় জিনিস হচ্ছে সার্বিকভাবে একটা দেশের এথিক্যাল স্ট্যান্ডার্ড হয়, আমাদের দেশের কতগুলি মানে সীমাবদ্ধতাও চিন্তা করতে হবে। ধরেন ভারত, বাংলাদেশ বা হাই ডেনসিটি পপুলেশনের দেশে এথিক্যাল স্ট্যান্ডার্ডকে যদি আপনি মেনটেন করতে চান তখন যে জিনিসটা হবে আইনকে খুব স্ট্রং হতে হবে, যেটি চায়না পেরেছে। মানে খুব বেশি পপুলেশন, ডেনসিটি হাই, সম্পদ কম, কিন্তু আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ড হাই করা। কারণ চায়নায় আপনি আইনের শাসন কিন্তু খুব স্ট্রং, মানে দুর্নীতি করলে যে পরিমাণ শাস্তি, বা ক্যাপিটাল মার্কেটেও আপনি জানেন ওনারা অনেককে পানিশ করেছে ফর ডিবাকেল অ্যান্ড আদার্স। তো আমাদের এটি হয় কি, আনফর্চুনেটলি আমাদের এখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতার যেটি গাইডলাইন, আমাদের কিন্তু কর্পোরেট গভর্নেন্সে যে গাইডলাইন আছে, তারপরেও দেখা যাচ্ছে যে এবার দুদক চেয়ারম্যান কিন্তু নিজে বলেছেন যে শেয়ার বাজারে যে এক অ্যাকাউন্টস দেয়, ব্যাংকে একটা দেয়, এসএসসিতে 3 রকম যারা অ্যাকাউন্টস দেয় তাদেরকে ধরতে হবে। এটি কিন্তু এটি পজিটিভ দিক আমি মনে করছি, কারণ একই কোম্পানির 3টা অ্যাকাউন্টস বুক হতে পারে না। মানে ট্যাক্সের জন্য সে একটা দিল, শেয়ার বাজারে একটা দিল, ব্যাংকে একটা দিল, দেখা গেল ব্যাংকেরটা সবচেয়ে বেশি প্রফিট দেখানো, কারণ ব্যাংক থেকে টাকা নিতে গেলে। এই ধরনের আর কিছু কিছু কোম্পানি আছে, আপনি গ্রুপ অফ কোম্পানি যারা ইচ্ছাকৃতভাবেই বিনিয়োগকারীদেরকে আপনার ঠকিয়ে আসছে। এদের থেকে আমি বলবো যে আমাদের নিজেদেরও এথিক্যাল স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। যেসব কোম্পানির ধারাবাহিকতা নেই বা যাদের সম্পর্কে অনেক দিন ধরে আপনার আছে, তাদেরকে আমরা তো সেকেন্ডারি মার্কেটে বর্জনই করতে পারি। সেকেন্ডারি মার্কেটে তো আমাকে কেউ আপনার বাধ্য করতে পারবে না যে আমি কোন শেয়ার কিনবো। একটা ফোন নিয়ে আসি। জি অবশ্যই, জি থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। পাওয়ার গ্রিড শেয়ারটি ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাই। কিটা? পাওয়ার গ্রিড। ওকে, থ্যাংক ইউ। আমরা যদিও আমরা কোনো একটা শেয়ার নিয়ে কথা বলি না, আপনি যদি উত্তর দিতে চান দিবেন। মানে একটা আমাদের দেশে পাওয়ার জেনারেশন যে পরিমাণ বাড়ছে, তো আমাদের গ্রিড লাইন কিন্তু একটাই এখন পর্যন্ত, পাওয়ার গ্রিড হচ্ছে একমাত্র কোম্পানি। কিন্তু আনফর্চুনেট কারণ হচ্ছে এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও সরকারি কোম্পানি হওয়ার ফলে দেখা গেছে যে সরকারের যে মানে আমলাতন্ত্র থাকে তারা বেশি যত্নবান হন না। মানে এই কারণে কোম্পানিটা যে পরিমাণ পারফর্ম করা উচিত ছিল, মানে কোম্পানির যে পরিমাণ নেট অ্যাসেট আছে এটাকে যদি রিভ্যালুয়েশন করা তাহলে এই কোম্পানি কিন্তু আপনি দেখবেন অন্য অন্য দেশের তুলনায় অনেক আন্ডার ভ্যালু। মানে ঝুঁকির কথা যেটি বলেছে সেই রকম ঝুঁকি নাই, কারণ হচ্ছে এটি একটা ফিক্স। যেমন ধরেন টেস্কো বা অন্য অন্য কোম্পানি কিছু ঝুঁকি আছে, যেমন ধরেন সরকার যদি ভর্তুকিতে বেচে, যে দামে কিনে আনলেন তার থেকে গ্রাহককে যদি কমে বেচতে হয় তখন কিন্তু একটা দেখেন টেস্কো কিন্তু একসময় খুব ভালো কোম্পানি ছিল, প্রফিট কমে গেছে। পাওয়ার গ্রিডের সেই প্রবলেম নেই, কারণ সে ট্রান্সমিশন করা মাত্র পার কিলোওয়াটে টাকা পাচ্ছে। তো এই একটা জিনিস। তো এই কোম্পানির অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই যে এথিক্যাল স্ট্যান্ডার্ড আপনি গভর্নমেন্টেই চিন্তা করেন, গভর্নমেন্টের 3টা কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড দেয়, আপনার পদ্মা, মেঘনা, যমুনা। বাট প্রবলেম হচ্ছে গত 3 বছর এই কোম্পানিগুলিতে কোনো ধরনের হয় না। কিন্তু অনেক কোম্পানি গভর্নমেন্টের নেগেটিভের থেকে 10% দিয়ে অনেক হাই রেট হচ্ছে, মানে লো ক্যাপের আমি কিছু কোম্পানি বলছি, বা ধরেন একেবারেই নেগেটিভ কিছু সুগার মিলের যে পরিমাণ প্লে হয়েছে, তার মানে হচ্ছে বিনিয়োগকারীদের আসলে আমি দৌড় দেবেন সারা পৃথিবীতে ধরেন বাজার যত বাড়ে বিনিয়োগকারী তত পঙ্গপালের মতো ছুটে আসে। কিন্তু এখন যারা আছেন তারা যদি সত্যিকারে কোম্পানি কিন্তু এথিক্যাল স্ট্যান্ডার্ড বোঝা যায়, একটা কোম্পানির বোর্ড দেখলে সেই বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাদের নিয়োগ করলো এবং কোম্পানির অ্যাকাউন্টসটাকে যদি আপনি একটু ভালোভাবে মানে অ্যাকাউন্টেন্টের মতো করেন, আপনি যদি সহজভাবে দেখেন যে এটার মধ্যে দেখবেন যত জটিল অ্যাকাউন্টস
তার মানে ওয়ারেন বাফেটের থিওরি মতে তত কোম্পানির মধ্যে ঘাপলা আছে, সেখান থেকে আমার দূরে থাকাই ভালো। আমি যদি অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল না হই, যেই কোম্পানির অ্যাকাউন্টে আমি সহজে বসতে পারবো না, সেটা কিন্তু আপনার একটু সেখান থেকে দূরে থাকতে হবে। আমি দিলাল ভাই আপনার কাছে আসতে চাই, যেটা বিপ্লব ভাই বললেন যে 3টা অ্যাকাউন্টস, 3টা ব্যালেন্স শিট। এখন প্রশ্ন হলো যে এই যে একটা অবনতি ইথিক্যাল স্ট্যান্ডার্ডের, যে একজন অ্যাকাউন্টেন্ট, আমি কিন্তু সারা জীবন দেখে এসেছি যে অ্যাকাউন্টেন্টদেরকে কথা বলেও কিন্তু ওনাদেরকে বোঝানো যায় না। ওনারা কিন্তু 5 পয়সা যদি আপনার না মিলে সেটা নিয়ে 5 মাস বসে থাকবেন, কিন্তু ওইটা না মিলানো পর্যন্ত বক্তব্য ওনারা বলেন যেটা, যে 5 পয়সার জন্য 5 লাখ টাকা বের হয়ে যেতে পারে, 5 লাখ টাকা 5 টাকা এই 5 পয়সার ডিফারেন্সে। সো এই যে আমাদের আগেকার যে অ্যাকাউন্টেন্টসদের যে একটা স্ট্যান্ডার্ড ছিল, সেই আজকে 3টা ব্যালেন্স শিট এমডি সাহেব বললেন আর ওনারা 3টা ব্যালেন্স শিট করে রেডি করে দিলেন, এই যে একটা স্ট্যান্ডার্ডের অবনতি, আপনি কি মনে করেন? মানে এই বিষয়টা তো মনে করেন যে আমাদের সেই চার্টার অ্যাকাউন্টেন্ট বাইরে করে যে হিসাব বিবরণী কোম্পানির হলে হয়ে করে দিবে, এখন কোম্পানি যেভাবে চাইবেন সেভাবে করবেন। এখন বিষয় হলো সিকিউরিটি অ্যাক্সেস কমিশন। একটা ফোন নিয়ে আসি। জি জি, থ্যাংক ইউ। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হুমায়ুন কবির মালিবাগ থেকে বলছিলাম স্যার। জি বলেন। জি, আমি দেশে বাইরে থাকতাম, তো আপনার ওইখানেও আমার একটু শেয়ার কিনে বেচা ছিল দক্ষিণ আফ্রিকা। তো ওইখানে আমরা বেসিক্যালি স্যার আপনার যেমন কোম্পানির ডিটেলসটা নিয়ে আলাপ করা হইতো, অথবা 4-5টা কোম্পানি নিয়ে আলাপ করা হইতো যে কেমন স্টিল টু বাই। আপনার প্রশ্ন করেন। জি, আপনারা তো সবসময় দাম নিয়ে আলোচনা করেন স্যার। একটা কোম্পানি, কিছু কোম্পানির বেসিক কন্ডিশন নিয়ে, যেমন এই কোম্পানিটা এই ধরনের পারফর্ম করতে পারে, অথবা কোম্পানিটা ফিউচারটা কি, এইগুলো নিয়ে কেন আলাপ আলোচনা করতে করেন না? কারণ আমি তো বাইরে শেয়ার কিনে বেচা করতাম, তখন ওরা ডাইরেক্টলি এগুলো আলাপ আলোচনা করতো। আপনার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আমরা এইটা নিয়ে আসলে আলোচনা করি না এই জন্য যে আইনত নিষিদ্ধ আছে, এবং আমরা চেষ্টা করি যে মোটামুটি ভাবে একটা আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাই দেয়া, বাট তারপরেও আমাদের যেহেতু একটা লাইসেন্সের বিষয় আছে, সেটা এসইসি সেই কাজ করছেন যে অ্যানালিস্টদের একটা লাইসেন্স দেয়ার, সেই লাইসেন্সটা হয়ে গেলে আমরা তখন আপনাদেরকে এই কাজগুলো এগুলো বলতে পারবো। আমার মনে হয় আরেকটা ফোন আছে দিলাল ভাই, আমি এটা নিয়ে একটু আসি। জি, দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি একজন সাধারণ বিনিয়োগকারী। আসলে আমার একটা প্রশ্ন হলো বিপ্লবের কাছে, যে পাওয়ার, জিবিবি পাওয়ার, এইটা এবার ডিভিডেন্ড দিল না কেন, এবং এটার ফিউচারটা কি, এটা একটু জানার জন্য। পাওয়ার গ্রিড কোন? না, জিবিবি পাওয়ার। আচ্ছা, এইটার প্রশ্ন আমি আপনার কাছ থেকে উত্তরটা নেব। আমি দিলাল ভাইটা আগে শেষ করি। আমি যেটা বলছিলাম যে ব্যালেন্স শিট দেখার দায়িত্ব কার। এখন যদি আমি মনে করি কোম্পানি তো চেষ্টা করবে, নৈতিকতা নাই, তাকে বেশি বেশি টাকা নেওয়ার জন্য সে চেষ্টা করবে, 3টা ব্যালেন্স শিট করে সে ব্যাংক থেকে বেশি টাকা নিবে, এখানে আবার দিবে হলো এরকম, তাকে 3টা ব্যালেন্স। এটা দেখার দায়িত্ব তো দুদকের না, এটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। তো আমরা দীর্ঘদিন ধরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই সক্ষমতা বাড়ানোর কথা বলে আসছি। মানে আমরা দোষ দিতে না চাইলেও বিষয়টা তো দায়িত্ব তার, সাধারণ বিনিয়োগকারীর পক্ষে সরকারের হিসেবে নিয়ন্ত্রণতা সেই কাজটা করবেন। তো সেটা না করলে তো সেটার জন্য খুব বেশি শাস্তির বিধান তো আমরা দেখিনি। এখন মনে করেন আমরা একটা সময় শুনতাম ব্যাংকারদের কাছে, যেমন আমি এই মুশফিকুর সালেহীন, লুৎফর রহমান সরকার, মানে পুরানো ব্যাংকারদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। হ্যাঁ, তো ফজলুল কাদেরী মানে বলতো কি যে পুরান ঢাকার ব্যবসায়ীরা বস্তা পরে টাকা এনে আমাদেরকে দিয়ে দিত যে তুমি হিসাব করে টাকাটা জমা করে দিও। তো বারবার আমরা বলতাম যে তোমার টাকাটা তুমি করো, কোনো সময় নেই, আমার যেতে হবে। তো বলে যে আমরা সেভাবে জমা করে দিতাম। ব্যাংকারদের এত সততা যে ব্যবসায়ী তাকে টাকা এনে রেখে যেত, সে জমা করে দিত। এখন সেই জায়গা থেকে আমরা মানে কর্পোরেট হাউস বড় হতে হতে সে গদি থেকে কর্পোরেট হাউস, এখন সেখানে এত আমাদের নৈতিকতা এত বেশি প্রশ্নের মুখে পড়েছে যে টাকা মানে কি ধরে রাখা যাচ্ছে না, অনেক আইন কানুন করো। এই জন্য এখন ওই আইন কানুনের মানে ওই জবাবদিহিতার জায়গাটা তার শক্ত করতে হবে। এখন আমরা বিদেশ থেকেও নীতি নৈতিকতা আমদানি করতে পারবো না, তো মানুষগুলো
আমরা একটু আগে বলছিলাম যে মানুষগুলোর আমাদের মহল্লায় মহল্লায় মসজিদ বাড়ছে, এসি বড় বড় মসজিদ, মুসল্লি বাড়ছে, কিন্তু নৈতিকগত জায়গাগুলো তো নাই। তো এখন নাই বলে তো আমরা চুপ করে থাকলে হবে না। সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য তো আমাদের একটা শক্ত অবস্থান নিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। মানে আমরা অনেক সময়, আমি আপনার উপস্থিত আছেন, আমি অনেক সময় বলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেমন আছে, ডিএসসি সিএসির দায়িত্ব আছে। এখন সবাই মিলে যদি আমরা দায়িত্বটা ছেড়ে দিই, আপনি মুনাফা করবেন, ডিএসসি সিএসসি। সরি আপনাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে, আরো দুইটা ফোন আছে, আমি নিয়ে তারপরে এই জায়গা থেকে শুরু করবেন আপনি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুহূর্তে বলছি। জি, আপনারা কিছুক্ষণ আগে বললেন যে অ্যাকাউন্ট 2-3টে থাকে একটা কোম্পানি। জি, আচ্ছা, এই 2-3টে দেখার দেখবে কে? আর একটা প্রশ্ন হলো যে আপনাদের এই টক শোতে, এই শোতে সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের কোনো লোক কেন আসে না? জি, ওনাদেরকেও আমরা নিয়ে আসব। আপনি দেখতে থাকেন আমাদের অনুষ্ঠান, আমরা ওনাদেরকেও নিয়ে আসব। তবে একটা জিনিস যেটা হয়েছে, আমাদের যে কি রিপোর্টিং কাউন্সিল, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে দর্শক, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কিন্তু এই বিষয়গুলো ওনারা দেখবেন এবং আমি আশা করছি যে খুব শিগগিরই এই কাজগুলো হয়ে যাবে। আমি আরেকটা ফোন আছে কি? জি, আরেকটা ফোন আছে। আমি কে বলছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে শরীফ বলছি। আমি অ্যাকচুয়ালি একটি কোশ্চেন করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা সফটওয়্যার নিয়ে কেন আলোচনা করেন না? যেখানে পৃথিবী আপনার সফটওয়্যারের দিকে অনেক এগিয়ে গেছে, যে এক্সচেঞ্জের যে সফটওয়্যার গুলো ইউজ করতেছে সেগুলো অনেক আধুনিক, যে একজন ট্রেডার বা একজন ইনভেস্টর চাইলে সে সাথে সাথেই তার বাইসেট গুলো এক্সিকিউট করতে পারে। কিন্তু আপনারা তো এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলোচনা করতেছেন না। তাহলে কি বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিটা, এটা কোন লেভেলে আছে? এখনো তো সেই মানদণ্ডের লেভেলেই চলে আসছে, তাই না? সো এটাকে আপডেট করা। থ্যাংক ইউ। আমি আপনাকে বলি, আমাদের যে সফটওয়্যার সেটা মোটেই মানদত্তা আমলের নয়। আমরা কয়েকদিন আগেও সেটা আপগ্রেড করেছি এবং আপনার অ্যাজ এন ইনভেস্টর আপনি এখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু আপনি ট্রেড পর্যন্ত করতে পারেন। আপনার যে পোর্টফোলিও আছে সেটা আপনি প্রিজার্ভ করতে পারেন। সেখানে অ্যালার্ম সিস্টেম আছে, সেখানে আপনি দাম ফিক্স করে রাখতে পারেন যে এই দামে পৌঁছালে পরে অ্যালার্ম বাজবে, আপনি তখন সেল করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু অনেক উন্নত মানের হয়েছে। পয়েন্ট ইজ যে আপনি যদি মোবাইলে আপনার ব্রোকারকে বলে সেটা যদি আপলোড করায় নিতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি ওই আপনার মোবাইলে আপনার খাতা কলম রাখতে হবে না, সেই মোবাইলেই কিন্তু আপনার সকল হিসাবপত্র এবং আপনার পোর্টফোলিও সহ সব কিছু কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি রাখতে পারবেন, আপনার কম্পিউটারে রাখতে পারবেন, আপনি ট্রেড করতে পারবেন সেখান থেকে। সো কাজেই এখন অনেক উন্নত হয়েছে, আপনি জানার চেষ্টা করেন। আপনি যে কথাটা বললেন আমরা এখন শুনলাম, আমরা নিশ্চয়ই এইটা নিয়ে আরেকটা আলোচনা অনুষ্ঠান করব, যেখানে আমরা ডিএসসির টেকনিক্যাল টিমকেও আনবো, ওনারা কথা বলবেন। এটা আমাদের নলেজে রইল। অবশ্যই আপনার এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব। জি দিলাল ভাই, যেটা বলছিলাম যে এখন সেই নৈতিকতার জায়গাগুলো শক্ত করে ধরতে হবে। মানে আমাদেরকে মানে কেউ ব্যালেন্স শিট উল্টাপাল্টা দিলে সেটার জন্য একটা শাস্তির ব্যবস্থা রাখতে হবে। এমনি যেহেতু হচ্ছে না। আরেকটা বিষয় আপনি দেখেন, ওই যে আমাদের বিভিন্ন সময় আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে যে বাংলাদেশ ব্যাংকের দোষারোপ করে থাকে, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা করার কথা। সেক্ষেত্রে সেই পরিবেশটা, আলোচনার পরিবেশটা তো মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতে পারে, যেহেতু অর্থ মন্ত্রণালয় আমাদের সবাইকে নিয়ে, ডিএসসি সিএসসি কে নিয়ে। এসিসি দোষারোপ করে না, দোষারোপ যারা ইনভেস্টর ওনারা করেন, আমরা করি। হ্যাঁ, তো সবাই যদি এক ছাতার নিচে বসেন, সবাই যদি একটা সমন্বয় করার জন্য বসেন, সেক্ষেত্রে তো একটা ভালো কিছু সুযোগ আছে। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে এবার অংশগ্রহণমূলক নির্বাচন, এবার রাজনৈতিক সহিংসতা নাই, আমরা যেটা বলেছিলাম যে ব্যাংকের আমানতের সুদ হার কমা, আমরা যেটা বলছিলাম যে অর্থনৈতিক অঞ্চলে অনেক বড় বড় বিনিয়োগকারী আসবে, সঞ্চয়পত্রের সুদের হার ব্যাংক ঋণের সুদ হার কমা, সঞ্চয়পত্রের সুদ হার কমানোরও আমরা দাবি জানিয়ে আসছিলাম বিভিন্ন সময় থেকে। অর্থমন্ত্রী অনেক চেষ্টা করেছিলেন, গত বাজেটেও আপনারা বিভিন্ন সময় সঞ্চয়পত্রের সুদ হার কমানোর কথা বলে থাকেন, ইলেকশনের পরে। সবকিছুর মিলে এক জুড়িতে এসে, এক ছাতার নিচে এসে যদি আপনারা একটা সিদ্ধান্ত নেন বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, অথবা বাজারকে কেন্দ্র করে যদি একটু চিন্তার জায়গাটা আরো একটু শক্ত হয়। মানে আমরা বিভিন্ন সময় টক শোতে বলি, বিনিয়োগকারীদের দোষারোপ করি, আমরা আবার মানে ভালো কোম্পানি আনতে পারি না। সব কিছু মিলে একসাথে না হলে তো ভালো কিছু আসবে না, বিচ্ছিন্ন ভালো কিছু। এখন মনে করেন একটা ভালো কোম্পানি আসে, আবার
5টা ভালো মানে খারাপ কোম্পানিতে টাকা আটকে বসে আছে বিনিয়োগ করে, সেই টাকাটা ফেরত না পেলে সে তো নতুন করে বিনিয়োগ করতে পারবে না। তো এই জায়গাগুলো বের করে আনার জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার, একটা সিনক্রোনাইজ ওয়েতে আসা উচিত যে একটা সাবস্ক্রিপশন শেষ হইলে আরেকটা সাবস্ক্রিপশন আসবে, এই জাতীয় আমার মনে হয় চিন্তা করা উচিত। একটা ইস্যু কেন আনছি আমি যে 4-5টা ট্যাক্সাল 6-7টা ট্যাক্সালের কথা বললাম, কেন আনলাম, কি আবেগে আনলাম, আমার কি কোনো বিশ্লেষণ ছিল? মানে বাজার নিয়ে যারা আপনারা কাজ করেন, বাজার নিয়ে যারা সারাক্ষণ মানে চিন্তা করেন, সেই জায়গাগুলোতে এটা জাস্টিফিকেশনটা কি? এই জাস্টিফিকেশন কতদিন ধরে এই জবাব দিতে হবে না? আপনি একটা ভালো কোম্পানি এসে বিনিয়োগকারী যখন একটু আশ্বস্ত হয়, তো 6টা কোম্পানি 10টা কোম্পানি যখন টাকাটা আটকে যায়, সে তো বাজার থেকে আটকে গেল। ট্রু। এখন আপনাদের যে নতুন টাকাটা আসছে, ডিএসসির টাকাটা, আপনি আইসিবির টাকাটা, সব কিছু মূলত যদি এখানে একটা মানে একটা কি স্বস্তির জায়গা বজায় রাখা না হয়, আবারও ঘুরে ফিরে 2 বছর পর 3 বছর পর সে একই ঘটনা ঘটবে। ট্রু। জি, এগুলা অবশ্যই দেখা উচিত এবং এগুলা নিয়ে চিন্তা করা উচিত। খুব সমন্বিত উদ্যোগ থাকা দরকার। খুব সুন্দর একটা প্রশ্ন মানে ইসের অবতারণা করেছেন। আমি বিপ্লব ভাই আপনার ওই প্রশ্নের উত্তরটা, একটা কোম্পানি প্রফিট করলেই যে ডিভিডেন্ড দিতে হবে কোম্পানি লতে সেটি কোনো নাই। বোর্ড অফ ডিরেক্টরস মনে করলে ডিভিডেন্ড দিবেন এবং সেটি হচ্ছে এজিএমে ডিভিডেন্ড কোনো মতে বাড়ানো যাবে না, কমানো যাবে। এখন অনেক ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টর কিন্তু আমাদের এসএসসি যে কাজটি করেছে, যদি আপনি 10%-এর নিচে দেন তাহলে বি গ্রুপ, আর 0 দিলে জেড গ্রুপে চলে যাবেন। তো শাস্তিমূলক ব্যবস্থা রেখেছে। একটি কোম্পানি কেন ডিভিডেন্ড দিল না, এটি কিন্তু তার অ্যানুয়াল রিপোর্ট যেহেতু এখনও বের হয়নি, বের হলে তার এক্সপ্লেনেশন থাকে। যেমন একটি টেক্সটাইল, বড় গ্রুপের টেক্সটাইল এবার নো ডিভিডেন্ড দিয়েছে, পরে তারা এক্সপ্লেনেশন দিয়েছে কি কারণে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশে এই 10% সিস্টেমটা রাখা হয়েছে, এর কি আমেরিকায় কিন্তু এটা নেই। আমেরিকায় ডিভিডেন্ড না দিলে যে আপনি গ্রুপ চেঞ্জ হবে সেরকম নাই, কারণ অনেক ক্ষেত্রে কোম্পানিগুলি রিইনভেস্ট করে। কিন্তু আমাদের এখানে যেহেতু অনেক রিজার্ভ জমে গেলে দেখা যাচ্ছে। আপনার কাছে প্রশ্নটা, জি অবশ্যই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, লাইন বোধহয় কেটে গেছে। জি, আমি যেটা বললাম, তো এইটি আমাদের একটু দরকার। আর অ্যাকাউন্টসের গভর্নমেন্টের জন্য কিন্তু এসএসসি, এখন এসএসসির কিছু চার্টার্ড অ্যাকাউন্টের একটা লিস্ট আছে, কোয়ালিফাইড চার্টার, তাদের দিয়েই করাতে হবে। এবং এসএসসি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিকে জরিমানাও করে। কিন্তু প্রবলেম হয়ে যায় যেখানে, যেমন ধরেন আপনি ব্যাংকে কোনটা দিচ্ছেন, এসএসসিতে কোনটা দিচ্ছেন, আমাদের টোটালটা যদি অনলাইন সাবমিশন থাকতো, যদি নিয়ন্ত্রক সংস্থার এই ক্ষমতা থাকতো এসএসসির, যে সে দেখতে পারতো যে অন্য কোথায় কোথায় সে ট্যাক্সে কোনটা জমা দিয়েছে, আমাকে কোনটা, সবারই থাকা উচিত বিদেশের মতো যে একটি কোম্পানির একটা আইডেন্টিফিকেশন 3 নাম্বার থাকে। এটি আমার মনে হয় এসএসসির, এনবিআর-এর এবং বাংলাদেশ ব্যাংকের 3 জনেরই অ্যাক্সেস থাকা উচিত। তাইলেই কিন্তু ধরা পড়ে যাবে। কারণ প্রযুক্তি ছাড়া সারা পৃথিবীতেই যেসব দেশে এইসব ধরেন এই এথিক্যাল স্ট্যান্ডার্ড, বিশেষ করে আপনি যদি নরওয়ে বা ওই ধরনের কান্ট্রি দেখেন, তা নরওয়েকে বলে পেপারলেস কান্ট্রি, কোনো পেপারেরই নাই। তার মানে একটি ভর্তির জন্য আপনি কত মিনিটে আপনার ফর্মটা গেছেন, ধরেন ওখানে অ্যাডমিশন, তো সবগুলি জানা আছে। মানে আপনি চাইলেও টেন্ডারটা কত মিনিটে কত সেকেন্ডে পড়েছেন, ওই ডাটাগুলি তো চেঞ্জ করা যায় না। আমরাও প্রযুক্তির দিকে আগাচ্ছি এবং বাংলাদেশে একটি এডিবি কাজ করছে 2022 সালের মধ্যে, মানে যেখান থেকেই হোক, মানে আপনি নিয়ন্ত্রক সংস্থা বলেন বা যাদের দরকার, এই একটি কার্ডের মধ্যে তখন কিন্তু দেখবেন। এবার কিন্তু আপনি দেখেন ট্যাক্স মেলায় প্রচুর কিন্তু নতুন ইয়াংরা টিন নিবন্ধন করেছে, কারণ এখন আপনি ট্যাক্স ছাড়া গাড়ি কিনতে পারবেন না, ফ্ল্যাট কিনতে পারবেন না। 2500 কোটি টাকা উঠে গেছে। টাকার থেকে বড় ব্যাপার হচ্ছে সংখ্যা। আমাদের ট্যাক্স নেট বাড়াবার যে কথা ছিল, আমরা আশা, যখন আমাদের দেশের মতো দেশে যখন ধরেন আপনার মিনিমাম 2 কোটি লোক ট্যাক্স দিবে, তখন কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বাড়বে। আর নীতি নৈতিকতার কথা যে বলছি, এটির একটি বড় প্রবলেম হচ্ছে নৈতিকতার আরও একটা ঘাটতি হচ্ছে, আমি যে টাকা দিয়ে সার্ভিস পাচ্ছি না। যেমন ধরেন আপনি আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর থেকে যেটা বিদেশে পাওয়া যায়, মানে আমি ট্যাক্স দিলে আমাকে যেভাবে ওই দেশে প্রোটেক্ট করা হয়, এই দেশে মানুষ মনে রাখে কি যে কিছু টাকা আমি ধরে রাখি যেহেতু আমাকে অন্যভাবে দিতে হচ্ছে। তো এটি আমার মনে হয় যে এই সুশাসনটা আরও জরুরি করা দরকার। এসএসসি সুশাসনের যে গাইডলাইন আছে এটি স্ট্রিক্টলি ফলো করা উচিত। এবার একটা ভালো কাজ করেছে, কোন কোম্পানি যদি বোনাস দেয়। বিপ্লব, আমি একটা জিনিস একটু আপনার নজরে আনতে চাই, সেটা হলো যে এই যে ধরেন 5 বছর ডিভিডেন্ড দিচ্ছে না অনেক কোম্পানি, 15টা কোম্পানি শোকজ করা হয়েছে ডিলিস্টিং এর জন্য। তো মাই পয়েন্ট ইজ যে কর্পোরেট গভর্নেন্স একটা ডিপার্টমেন্ট আছে 2 স্টক এক্সচেঞ্জেই। তাহলে একটা কোম্পানি, যেটা দিলাল ভাই বলছিলেন যে 5 বছর ধরে আমি ডিভিডেন্ড দিচ্ছি না,
ঠিক আছে না? সেই আমি সেকেন্ড ইয়ারে এসে কেন আমি বললাম না যে ভাই কেন ডিভিডেন্ড দিচ্ছে না, একটু দেখি ওনাদের কি সমস্যাটা কি। আপনি 5 বছর পরে ডিলিস্টিং এর দিকে চলে যাচ্ছেন। আমি নৈতিকতার আরেকটা জিনিস আপনাকে ধরায় দেই, আমার যে কোম্পানি লিস্টেড আছে সেই কোম্পানি প্রোডাকশন দিচ্ছে, ম্যানুফ্যাকচার করছে, আমার একটা সিস্টার কনসার্নে আমি নন লিস্টেড কোম্পানি খুলে এই প্রোডাক্টটা ওখানে দিয়ে দিচ্ছি, ওরা কিন্তু প্রফিট নিয়ে যাচ্ছে, আর লিস্টেড কোম্পানি যে শেয়ার আমার আপনার কাছে আছে এরা কিছুই পাচ্ছে না। তো যদি কর্পোরেট ডিপার্টমেন্ট যেটা আছে ওনারা যদি 1 বছর ডিভিডেন্ড না দেওয়ার সাথে সাথে যদি এটা ওনারা দেখতেন যে কি কারণ, কি না দেওয়ার কারণটা কি, তাহলে কিন্তু এই জটিলতাগুলো হয় না যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আইন আছে, সব আছে, কিন্তু আমরা আমাদের কতখানি দায়িত্ব পালন করছি, কতখানি রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি, সেটা হলো সেটা আরেকটা বিষয়। আপনি জানেন যে ইন্ডিয়া প্রচুর কোম্পানি ডিলিস্টেড হয় সারা পৃথিবীতেই, কিন্তু আমাদের মতো করে ডিলিস্টেড হয় না। আমাদের আইন আছে না, আমাদের ডিলিস্টিং আইনটা আরেকটু কঠিন করা উচিত। প্রথমত 6 মাস আগে নোটিশ দেওয়া উচিত ট্রেডের যে এই কোম্পানিটি ডিলিস্টেড হতে যাচ্ছে এবং এর এনএভি এত। প্রথমেই কিন্তু ওরা ডিলিস্টেড কোম্পানিকে লিকুইডেশন করে ফেলে। লিকুইডেশন করে ফেললে যে কোম্পানি ধরেন, তখন কিন্তু উদ্যোক্তারা ভয় থাকে, কারণ আমার কোম্পানি লিকুইডেশন করে দিলে প্রথমে পাবে ব্যাংক লিকুইডেটার, তারপর পাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তারপর পাবে কমন শেয়ার হোল্ডার। আমাদের এই ডিলিস্টিং আইনটাকে একটু যুগোপযোগী করা উচিত। হ্যাঁ, আমি আপনার সাথে যোগ করি, সেটা হলো সেবির একটা আইন আছে যে যখনই 6 মাস আগে নোটিশ যাবে যে ডিলিস্টিং এর একটা ইয়ে আছে, 6 মাস পরে ওরা ট্রেড বন্ধ করে দেবে, এবং ট্রেডটা যখন বন্ধ করবে তারপরে সেবি একটা লিকুইডেটর বসাবে এবং তারা বেসিক্যালি তারা ওই কোম্পানিতে গিয়ে কি অবস্থায় আছে, লিকুইডেট করবে না কোম্পানি, বাট একটা শেয়ার প্রাইস ওনারা নির্ধারণ করবেন এবং করে সেই স্পন্সরদেরকে, কোম্পানিকে না, সেই স্পন্সরদেরকে বলবে এই দামে তোমরা বাইব্যাক করো, যে ইনভেস্টরদের কাছে শেয়ার আছে, যাতে ইনভেস্টর ক্ষতিগ্রস্ত না হয়। দেন কত সুন্দর। এবং তারপরে সাজাটা কি দিবে? সাজাটা হইল শেয়ার কেনা, সাজাটা হইল যে নেক্সট 10 ইয়ার্স সেই সকল ইনভেস্টর নতুন করে এসিসি এই সেবিতে আর কোনো অ্যাপ্লিকেশন দিতে পারবে না ফর অ্যাপ্রুভাল, এবং নেক্সট 10 ইয়ার্স এই সকল স্পন্সররা আরেকটা কোম্পানির লিস্টেড কোম্পানির ডাইরেক্টর হইতে পারবে না। তো এই যে আইন একটা এত সুন্দর, আমরা কেন সেই জিনিসটা করতে পারছি না? জি প্লিজ বলেন। এটি সম্পর্কে সেবির প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে এসেছিল, উনি বলেছিল যে ভারতেও ধরেন আজ থেকে 10-15 বছর আগে সেম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তো প্রথম কথা হচ্ছে, এখানে প্রথম সুশাসন করতে হলে এখানে দেখবেন অনেক কোম্পানি আছে, আমি নাম বলবো না, তাদের লিস্টেড কোম্পানির কয়েকটা এই লিস্টে আছে, মানে দেখবেন যে বড় গ্রুপ অফ কোম্পানি, 2-3টা কোম্পানি এই যে ডিলিস্টিংয়ের 5 বছর ডিভিডেন্ড দেয় না, আর্নিং করেও ডিভিডেন্ড দেয় না, তার মানে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে, পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড আদার্স। তো আমরাও মনে করব যে একটা সূচনা তো শুরু হয়েছে, এটি আমাদের কিছুদিন সময় লাগবে। আমরা যদি বলি রাতারাতি চেঞ্জ করার, এখানে ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে, অনেক কিছু আছে, তবে আমরা আশা করব যে এটি ঠিক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিলাল ভাই। 30 সেকেন্ডও নাই আমার কাছে, তারপরে আপনি বলেন। আমি একটু বিপ্লবের সাথে যোগ করতে চাই, মানে এই যে ধীর গতিতে এই হতে হতে তো নিঃস্ব হয়ে যাবে, মানে আরো বিনিয়োগকারী নিঃস্ব হবে, সেটা আর আসবেই না। মানে এটা কেন দ্রুত করছে না? সিকিউরিটি অ্যাক্সেস কমিশন যে কাজগুলো করতে হবে, যে ডিলিস্ট করা হয়, ডিলিস্ট করে শেষ না, কেন আমি সেই কাজগুলো করব না? যে বিনিয়োগকারীদের কি হবে, বিনিয়োগকারীদের পাওনা কি, কারা দিবে, সে একটা ব্যবস্থা তো করতে পারে। ভারতে আছে, সেটা আমাদের প্রতিবেশী দেশের জন্য আমরা শুধু অনুসরণ করলেই পারি। রাইট। দর্শক মন্ডলী, এই ডিলিস্টিং রেগুলেশনটা ডিএসসির, সো ডিএসসিকে এই চিন্তাটা করতে হবে, ডিলিস্টিংটাকে আবার রিভিউ করে সেটাকে শক্ত করতে হবে। দর্শক মন্ডলী, আমাদের আরেকটা পয়েন্ট ছিল যেটা আলোচনার বিষয়, সেটা আমরা আজকে করতে পারলাম না, যে খুব বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানানো, যে কি করণীয় কি না করা। এবং তার সাথে আরেকটা প্রশ্ন আজকে আসছে যে আইটি নিয়ে, আইটিতে কি কি সুবিধা অসুবিধা আছে সেটা নিয়ে আমরা একজন দর্শক আমাদেরকে ফোন করেছিল, এবং আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এই আইটিতে কি কি আছে, আমরা কি কি লেটেস্ট টেকনোলজি কি কি আছে, সেটা একটা ডিএসসি টেকনিক্যাল টিমের সাথে আমরা একটা অনুষ্ঠান করব। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আগামী রোববার দিন আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এনটিভির সাথে থাকবেন, আর আগামীকাল শেয়ার বিজে এটার উল্লেখযোগ্য অংশ দেখতে পাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখতে থাকুন এনটিভি। আসসালামু আলাইকুম।